পাকিস্তান ভারত কূটনৈতিক দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্র সফর নিয়ে নতুন উত্তেজনা। ঢাকায় পার্কিংয়ে 2 লাশ, দুর্ঘটনা নাকি খুন? সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শেষে কারাগারে। জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতে নিষেধাজ্ঞা প্রত্যাহার। টাঙ্গাইলে জুয়ার আসরে উপজেলা বিএনপি সভাপতি সহ 34 জন আটক। মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আসছে গ্রাজুয়েট প্লাস ভিসা। জাতীয় নির্বাচনে ঋণখেলাপিদের প্রবেশে কঠোর অবস্থান, অর্থ উপদেষ্টা। সিলেটের ভোলাগঞ্জে রাষ্ট্রীয় পাথর উদ্ধার অভিযানে দুদক। বেবি এবি ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরিতে র্যাঙ্কিংয়ে লাভ। জাতীয় নির্বাচনে ঋণখেলাপিদের প্রবেশে কঠোর অবস্থান, অর্থ উপদেষ্টা। আসন্ন জাতীয় নির্বাচনে ঋণখেলাপিদের প্রার্থিতা নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সচিবালয় জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের সঠিকভাবে শনাক্ত করা। তবে আদালতের এসটি অর্ডারের কারণে এই প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, মঈউদ্দিন খান আলমগীর দীর্ঘ 5 বছর ঋণখেলাপি মামলায় সময় কাটিয়েছিলেন। কালো টাকা রোধে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এখন আর আগের মতো ব্যাংক, শিল্প প্রতিষ্ঠান, সংবাদপত্র ও ফ্ল্যাট সব একই ব্যক্তির মালিকানায় থাকার সুযোগ নেই। কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স কার্যকর হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক সংস্কৃতির উপর নির্ভরশীল। রাজনীতিবিদরা যদি অর্থ দিয়ে মনোনয়ন ও ভোট কেনার সংস্কৃতি চালু রাখেন, তাহলে অর্থ মন্ত্রণালয়ও কিছু করতে পারবে না। সিলেটের ভোলাগঞ্জে রাষ্ট্রীয় পাথর উদ্ধার অভিযানে দুদক। সিলেটের বিখ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আজ বুধবার থেকে দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে অভিযান শুরু হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি সাধনের অভিযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে দুদক সূত্র জানিয়েছে। ভোলাগঞ্জ এলাকা শুধু পর্যটনের জন্য নয়, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বলেও পরিচিত। দীর্ঘদিন ধরে এখানে অবৈধ পাথর উত্তোলনের কারণে পরিবেশ ও রাষ্ট্রীয় রাজস্ব উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার এই অবৈধ কর্মকাণ্ড রুখতে দুদকের সরাসরি হস্তক্ষেপ নতুন দৃষ্টান্ত তৈরি করল। জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতে নিষেধাজ্ঞা প্রত্যাহার। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের এবং যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের উপর আর কোনো সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে না। আজ বুধবার আদালত তাদের উপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দেন। এর আগে 30 জুলাই আদালত তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছিল, যা দলীয় বিরোধ থেকে উদ্ভূত হয়েছিল। আদালতের এই সিদ্ধান্তে জিএম কাদের এখন পূর্ণভাবে সাংগঠনিক কাজে ফিরতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই রায় জাতীয় পার্টির আভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মোড় আনতে পারে। টাঙ্গাইলে জুয়ার আসরে উপজেলা বিএনপি সভাপতি সহ 34 জন আটক। টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাবে রাতভর জুয়ার আসর অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপি সভাপতি আসগর আলী সহ 34 জনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে 1,49,410 টাকা এবং 16 সেট তাস জব্দ করা হয়। পুলিশের তথ্য মতে দীর্ঘদিন ধরে এই ক্লাবে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় জুয়ার আসর বসে আসছিল। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রস্তুত হচ্ছে এবং শীঘ্রই আদালতে পাঠানো হবে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আসছে গ্রাজুয়েট প্লাস ভিসা। মালয়েশিয়ায় পড়াশোনা শেষ করে বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে সেখানকার শ্রম বাজারে প্রবেশ করতে পারে, সেই লক্ষ্য নিয়ে গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটির সরকার। আজ বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জামব্রিয়া আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বর্তমানে প্রায় 10,000 বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকলেও তারা পড়াশোনা শেষে সরাসরি চাকরি সুযোগ থেকে বঞ্চিত হন। ভিসা নীতি কার্যকর হলে উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষ কর্মসংস্থানে নতুন দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে। ঢাকায় পার্কিংয়ে 2 লাশ, দুর্ঘটনা নাকি খুন? রাজধানীর মৌচাক এলাকায় ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিং থেকে 2 যুবকের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রায় 32 ঘন্টার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানিয়েছে, গাড়িতে প্রবেশ বা সেখান থেকে বের হতে কাউকে দেখা যায়নি। গত সোমবার দুপুরে জাকির হোসেন ও তার বন্ধু মিজানের মরদেহ প্রাইভেট কার থেকে উদ্ধার করে রমনা থানা পুলিশ। দুজনের শরীর ফুলে থাকায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট হয়নি। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ধারণা, গাড়ির মধ্যে দীর্ঘ সময় এসি চালু থাকা এবং গ্যাস নিঃসরণের ফলে অতিরিক্ত কার্বন মনোঅক্সাইড তৈরি হয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হতে পারে। অতীতে সেগুনবাগিচা ও গাজীপুরে একই ধরনের দুর্ঘটনার নজির পাওয়া গেছে। তবে নিহত জাকিরের পরিবার দাবি করেছে এটি দুর্ঘটনা নয়, দালাল চক্রের হাতে খুন হয়েছেন তিনি ও তার বন্ধু।
যুক্তরাষ্ট্রের পাঠানোর কথা বলে একটি চক্রকে 25 লাখ টাকা দিয়েছিলেন জাকির, কিন্তু 2.5 বছরও ভিসা না পাওয়ায় টাকা ফেরতের জন্য চাপ দেন। তাদের সন্দেহ এই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ বলছে সব সম্ভাবনা মাথায় রেখে তদন্ত চলছে এবং রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বেবি এবি ব্রেভিসের রেকর্ড, সেঞ্চুরিতে র্যাঙ্কিংয়ে লাভ। দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস, যাকে ক্রিকেট ভক্তরা বেবি এবি নামে চেনেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড করা 125 রানের ইনিংস খেলে টি-20 ব্যাটসম্যানদের আইসিসি র্যাঙ্কিংয়ে 1 লাফে 80 ধাপ এগিয়ে 21তম স্থানে উঠে এসেছেন। আজ বুধবার প্রকাশিত সাপ্তাহিক র্যাঙ্কিং আপডেটে এই তথ্য জানানো হয়। আর সতীর্থ ট্রিস্টান স্ট্রাবসও 12 ধাপ এগিয়ে 27তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়েও বেশ কিছুর পরিবর্তন এসেছে। তবে টেস্ট ব্যাটিংয়ে ইংল্যান্ডের জো রুট এবং ওয়ানডে ব্যাটিংয়ে ভারতের শুভমান গিল শীর্ষে রয়েছেন। পাকিস্তান ভারত কূটনৈতিক দ্বন্দ্ব ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে নতুন উত্তেজনা। পাকিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও চরমে উঠেছে। সোমবার ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে, যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের বক্তব্যকে নিউ দিল্লি বিকৃত করে প্রচার করেছে। 2 মাসের মধ্যে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফর করেন মনির। সফরের সময় তিনি মার্কিন রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন এবং ফ্লোরিডার টাম্পায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ড পরিবর্তন অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া স্থানীয় কনসাল আদনান আসাদের আয়োজিত এক ব্ল্যাক টাই নৈশভোজেও যোগ দেন তিনি, যেখানে প্রবাসী সমাজের বিশিষ্টজন সহ প্রায় 150 জন উপস্থিত ছিলেন। পাকিস্তানের অভিযোগ, মনিরের কিছু বক্তব্য ভারতীয় গণমাধ্যম বিকৃত করে প্রকাশ করেছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা ব্যবহার করে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছে। ভারতের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের পারমাণবিক হুমকি দেওয়া চিরচেনা কৌশল এবং আন্তর্জাতিক সম্প্রদায় এর ঝুঁকি উপলব্ধি করছে। জবাবে পাকিস্তান জানায় তারা দায়িত্বশীল পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এবং সর্বদা শৃঙ্খলার সঙ্গে এসব বিষয় পরিচালনা করে। ইসলামাবাদের দাবি, ভারত চাপের মুখে পড়লেই ভিত্তিহীন অভিযোগ তোলে এবং যুদ্ধোন্মাদ ভাষা ব্যবহার করে। তবে পাকিস্তান সতর্ক করে দিয়েছে, তাদের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা আঘাত এলে সমান জবাব দেওয়া হবে, আর উত্তেজনার দায়ভার ভারতের উপরেই বর্তাবে। ডনের তথ্য অনুযায়ী 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামে এক সশস্ত্র হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে এবং 2 দেশের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষ শুরু হয়। 7ই মে ভারত পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালায়, আর জবাবে পাকিস্তান 6টি ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় 10ই মে যুদ্ধবিরতি হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা নিয়ে ভারত অসন্তোষ প্রকাশ করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনায়ও অচল অবস্থা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে ভারতের অর্থনীতি, শুল্কনীতি এবং রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে সমালোচনা করেছেন এবং ভারতীয় পণ্যে 50% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা 28 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শেষে কারাগারে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র সুলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 13 আগস্ট বুধবার 4 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইম খান জানিয়েছেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিআইডি পুলিশ আনিসুল হককে আদালতে নিয়ে আসে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য, গত 28 এপ্রিল সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সুলাইমান নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হন। এই ঘটনায় সুলাইমানের ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক সহ মোট 51 জনের নাম উল্লেখ রয়েছে।